সুখ তো এক অধরা মরীচিকা। কথায় আছে সুখের কপালে সুখী জোটে, আর দুঃখ যার চিরসঙ্গী সুখ তাকে ছুঁয়েও দেখে না। আনভির জীবনও ঠিক তাই ঘটেছে। সুখ নামক পাখিটা তার জানালার কান নিশে এসে বসেছে ঠিকই, কিন্তু ডানা ছুঁয়ে দেখার আগেই যেন উড়ে যাচ্ছে দূর অজানায়। সেদিনের পর 15টা দিন পেরিয়ে গিয়েছে। ওয়াহেজের সাথে আনভির দাম্পত্য জীবন এক সুন্দর স্বপ্নের মতো কাটছে। আনভি ভীষণ খুশি, ওয়াহেজকে নিয়ে তার মনে কোনো আক্ষেপ নেই। কিন্তু এই সাজানো বাগানের আড়ালে ওয়াহেজের নিখুঁত মুখোশের পেছনে যে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, আনভি এই মুহূর্তে দাঁড়িয়ে তার মুখোমুখি হচ্ছে। এশার নামাজ শেষে ওয়াহেজের জন্য ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে ব্যালকনির দরজায় পা রাখতেই থমকে দাঁড়ায় আনভি। ভেতর থেকে ভেসে আসে ওয়াহেজের গলা। সে ফোনে তার বন্ধু আসিফের সাথে কথা বলছে। আনভির কানে বিষের মতো বিচ্ছে প্রতিটি শব্দ। ইয়াহিয়া সম্পর্কে সব তথ্য বের করার একমাত্র ট্রাম্প কার্ড হলো আনভি, আমার ওয়াইফ। ওকে কাজে লাগাতেই হবে। আর ইতিমধ্যে আমি ওর সাথে একটা স্ট্রং ইমোশনাল বন্ডিং তৈরি করে নিয়েছি। তাই ইয়াহিয়াকে নিয়ে আপাতত টেনশনে কিছু নেই। লোকটাকে এবার হাতে নাতে ধরবো, আর টোপ হিসেবে কাজ করবে ওর নিজের মেয়ে। ও ভেবেছিল ছোট মেয়েকে সরিয়ে বড় মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে পার পেয়ে যাবে, কিন্তু আমি ওর চালিয়ে ওকে মাত করব। আনভি এখন আমার স্ত্রী, আমি যা বোঝাবো তাই বুঝবে। এই খেলায় পলিটিক্স না খাটালে আমারই বড়সড় লস হয়ে যাবে সাফি। কথাগুলো শোনার পর আনভির পায়ের তলার মাটি সরে যাচ্ছে। হাতের চায়ের কাপটা কাঁপছে। সে আর সামনে এগোয় না, নিঃশব্দে সেখান থেকে ফিরে আসে। আজ ওয়াহেজও যেন প্রমাণ করে দিচ্ছে আনভিরা আসলে কারো খাঁটি ভালোবাসার যোগ্য নয়। পৃথিবীর কাছে তারা কেবলই দাবার গুটি। ওয়াহেজের এই হঠাৎ বদলে যাওয়া, এই অঢেল আদর সোহাগ সবই ছিল আনভিকে নিজের স্বার্থে ব্যবহার করার এক নিপুণ অভিনয়। আর আনভিও কি ভীষণ বোকার মতো এই মিথ্যা ভালোবাসায় গলে যাচ্ছে। নিজের উপর চরম ধিক্কারের ভেতরটা দুমড়ে মুচ্ছে যাচ্ছে তার। বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। সে এত বড় বোকা, এত অন্ধ। চায়ের কাপটা নিয়ে এসে আর এগোয় না, এই বিশ্বাস ভাঙ্গা সে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আনভি কোনো মতে কিচেনে রেখে আনভি টলমলে পায়ে রুমে ফেরে। দেখে ওয়াইএস ব্যালকনি থেকে ঘরের দিকে আসছে। লোকটার ছায়া দেখলেও এখন আনভির গা গুলিয়ে ঘৃণা আসছে। তাও নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টায় সে দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দেয়। আয়নার সামনে দাঁড়াতেই চোখ দুটো ছাপিয়ে বাঁধ ভাঙ্গা জলের ধারা নেমে আসে। চোখে মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে নেয় সে। নিজেকে শান্ত করে আয়নায় লাল চোখগুলোর দিকে তাকিয়ে কঠিন স্বরে বিড়বিড় করে বলে, তার ডকুমেন্ট চাই তো, আমি দেব। আমিও চাই আমার বাবা সব কুকর্ম ফাঁস হোক, সব প্রমাণ আমি তার হাতে তুলে দিয়ে চিরতরে হারিয়ে যাব। আমাকে তো সবাই শুধু ব্যবহারই করেছে। বাবা, স্বামী, সবাই একরকম, সবাই সবাই চরম স্বার্থপর। মিথ্যে সম্পর্কের এই অভিনয় শেষ করে স্বার্থের এই বিষাক্ত বেড়াজাল ছিন্ন করে আমি অনেক দূরে চলে যাব। সরাসরি প্রতিশোধ হয়তো আমি নিতে পারবো না, তবে যাওয়ার আগে এই নোংরা খেলোয়াড়কে আমি এমন এক শাস্তি দিয়ে যাব যার ক্ষত সে আজীবন বয়ে বেড়াবে। নিজেকে শক্ত আবরণে মুড়িয়ে আনভি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বেরোতেই ওয়াহেস তার চিরচেনা অভ্যাসের মতো আনভিকে পেছন থেকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে আনভির ঘাড়ে মুখ ঘষে আদুরে গলায় জানতে চায়। কি হয়েছে সাময়রা? এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আনভির ভেতরটা এখন রাগে আর ঘৃণায় ফুঁসছে। যেখানেই যাই তাতে আপনার কি বিশ্বাসঘাতক? কথাগুলো ওর ঠোঁটের ডগায় এসেও আটকে যায়। এখন কোনোভাবেই আবেগে দেখানো যাবে না, তাই কঠিন স্বরে নিজেকে স্বাভাবিক রেখে সে বলে, না, এ তো একটু নিচে যাব, রান্নার কাজ আছে। আপনি আমাকে একটু ছাড়ুন এখন। ওয়াহেস আনভির ঘাড়ে আলতো চুমু এঁকে দিয়ে বলে, এত ছটফট কেন করছো আজ? সারাদিন পর ঘরে এলাম, একটু সময় তো আমারও প্রাপ্য, তাই না? আনভি এবার প্রায় জোর করেই ওয়াহেজের আলিঙ্গন থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কণ্ঠস্বর যথাসম্ভব নির্লিপ্ত রেখে বলে, আমার একটু জরুরি কাজ আছে নিচে, আপনি বসুন, আমি আসছি। কথাগুলো বলেই আনভি আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়।
ওয়াহেস কিছুটা অবাক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকে। আনভির এই হঠাৎ শীতল আচরণ সে ঠিক মেলাতে পারছে না। এই কদিন তো মেয়েটা এমন করেনি। যতক্ষণ ওয়াহেস ঘরে থাকতো আনভি তো তার ছায়ার মতোই লেগে থাকতো। ও কি কিছু শুনে ফেললো নাকি? পরক্ষণেই ওয়াহেস নিজ মনকে প্রবোধ দেয়। না, শুনবে কি করে? আর মাঝখান থেকে দু এক কথা শুনলেও ওর পুরো অর্থ বুঝতে পারার মতো বুদ্ধি তো আর নেই তার। রাত 10টা নাগাদ রান্না করার অজুহাতের আগেই ওয়াহেজের কাছ থেকে সরে গেলেও এখন তো ঘুমানোর সময়। ঘুমাতে হবে ওয়াহেজের সাথেই। আনভি অজু করে এসে আলতো পায়ে বিছানায় উঠে বালিশে আলগোছে মাথা রেখে শুয়ে পড়ে। ওয়াহেজ তার পাশেই আটশোয়া হয়ে বসে কিছু ফাইল ঘাটাঘাটি করছে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সে প্রচুর চিন্তায় আছে। কিভাবে এই ব্যবস্থাকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটাই তার মূল ভাবনা। গত 3 বছরে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এই খাতে বেশ বড়সড় পরিবর্তন সে এনেছে। ওয়াহেজের কঠোর হস্তক্ষেপে বাংলাদেশে এক যুগান্তকারী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে প্রথাগত পড়ালেখার খোলস ভেঙে প্রতিটি ক্লাসকে মাত্র 6 মাসের ডাইনামিক সেশনে নামিয়ে আনা হয়েছে। তার এই সিস্টেমে জিপিএ 5 বা 3 ঘন্টার পরীক্ষার কোনো অসুস্থ প্রতিযোগিতা নেই, বরং শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় বাস্তবমুখী প্রজেক্ট ও দৈনন্দিন সৃজনশীলতার ভিত্তিতে। শিক্ষার বাণিজ্যিক কারণ চিরতরে বন্ধ করতে ও সব কোচিং সেন্টার ও গাইড বই নিষিদ্ধ করে শিক্ষকদের আমালাদের সমতুল্য এলিট মর্যাদা ও সর্বোচ্চ বেতন নিশ্চিত করেছে। ফলে দেশের সেরা মেধাবীরাই এখন শিক্ষকতা আছে। স্কুলগুলো এখন আর মুখস্থ বিদ্যার কারখানা নয়, বরং কোনো হোমওয়ার্ক ছাড়া আনন্দদায়ক ল্যাবরেটরি, যেখানে ধনী গরিব নির্বিশেষে সব শিক্ষার্থী বিনামূল্যে পুষ্টিকর খাবার, হাইটেক প্রযুক্তি এবং সমান সুযোগ পেয়ে খুব অল্প সময়ে একজন দক্ষ, চিন্তাশীল ও সুখী মানুষ হিসেবে গড়ে উঠছে। ওয়াহেজের কেন যেন মনে হচ্ছে আনভি তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। এই যে এখন চুপচাপ শুয়ে পড়ল, অথচ গত রাতেও তো সে নিজ ইচ্ছে এগিয়ে এসে ওয়াহেজের বুকে মাথা রেখে ঘুমিয়েছিল। ওয়াহেজ ফাইলগুলো গুটিয়ে রাখে। ধীরে ধীরে আনভির পাশ ঘেঁষে পেছন থেকে তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। আনভির কাঁধে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলে, সামিরা, কে কিছু বলেছে তোমায়? আনভি নিঃশব্দে কাঁদছে। গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ছে, কিন্তু মুখে কোনো শব্দ নেই। ভেতরটা তার ব্যথায় মোচড় দিয়ে উঠছে বারবার। ঢোক গিলে গলা পরিষ্কার করে ও ফিসফিসিয়ে বলে, না তো, কে কি বলবে? ওয়াহেস আনভিকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নেয়। তার কাঁধে আলতো চুমু খেয়ে বলে, তাহলে এমন এড়িয়ে চলছে কেন? না না, না তো, কই এড়িয়ে চলছি, আমি তো আপনার পাশেই আছি। এ শুনে ওয়াহেস আনভির কামিজ সরিয়ে তার উন্মুক্ত উদরে হাত বুলিয়ে দিতে দিতে বলে, আজ তাড়াতাড়ি বাড়ি ফিরলাম তোমায় সময় দেবো বলে। গত 3 দিন তোমায় একদম সময় দিতে পারিনি, কিন্তু তুমি আমার আশেপাশে এলে না। একবার এলেও গাছের উজ্জ্বল দিয়ে চলে গেলে। আমার কি কিছু ভুল হয়েছে? আমি কি তোমার সাথে কোনো অন্যায় করেছে? ওয়াহেজের কথায় আনভি বুঝতে পারে তার এমন আচরণে ওয়াহেজের মনে সন্দেহ দানা বাঁধছে। সে তাড়াতাড়ি চোখ মুছে ওয়াহেজের দিকে ঘুরে এবং তার বুকে মুখ গুজে দেয়। ভেজা চোখ দুটো লুকানোর জন্যই ওয়াহেজের বুকে মুখ গুজে দেয়। আনভি ওয়াহেজকে জড়িয়ে ধরে বলে, না না, আমি আপনার উপর নারাজ রই। আমি ভাবছিলাম হয়তো আপনি ঘরে বসে কাজ করবেন। দুপুরে তো রান্না করিনি, তাই একটু কেমন যেন লাগছিল, এই আর কি। আপনার যখন সময় হবে তখনই আমায় সময় দেবেন, এতে আমার কোনো সমস্যা নেই। আনভির কথায় ওয়াহেজ কিছুটা শান্ত হয়। সে আনভির মাথায় হাত বুলিয়ে দেয়, তবে তার মনে চিন্তার মেঘ কাটে না। ওয়াহেজ মনে মনে ভাবে, একবার মনে হয় তুমি তোমার বাবার হয়ে আমার কাছে এসছো, আবার মনে হয় তুমি সত্যিই কিছু জানো না। তোমার সাথে একটুখানি ভালো সময় কাটানোর ইচ্ছেটা দিন দিন প্রবল লালসে পরিণত হচ্ছে। শেষ পর্যন্ত দেখি কি হয়। যদি বুঝি তুমি সত্যিই নিষ্পাপ, তবে এভাবেই আগলে নিজের করে রেখে দেব। আর যদি প্রমাণ হয় তুমি বিশ্বাসঘাতক, তাহলে নিজের কাছেই রাখবো। তবে সেটা হবে শাস্তিস্বরূপ। তোমার সাথে আমি সংসার করব,
এই সবই আমার তোমার সাথে থাকার স্বীকারোক্তি। অন্যদিকে আনভি ওয়াহেজের বুকে মাথা রেখে মনে মনে ভাবে। আপনি আমাকে বিশ্বাস করলেন না, আমার সরলতাটাকে আপনি সুযোগ হিসেবে ব্যবহার করলেন। আমার বাবার করা পাপের মাসুল বোধহয় এইভাবেই আমাকে সারা জীবন দিয়ে যেতে হবে। এভাবেই দুজন মনে মনে সম্পূর্ণ ভিন্ন দুটি ভাবনা পুষে রেখে সামনাসামনি ভালো থাকার নিপুণ নাটকে মেতে ওঠে। ওয়াহেজ আনভির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে। একটু কাছে আসি। আনভির মন চায় চিৎকার করে না বলতে, সে বলতে চায়, আপনার এই মিথ্যে ভালোবাসার ছোঁয়া আমার গায়ে লাগাবেন না। তথাপি সে এখন নিরুপায়। সে চায় না ওয়াহেস ঘুণাক্ষরেও টের পাক যে আনভি সব সত্যি জেনে গেছে। আনভি সামান্য সরে গিয়ে নিজের অন্যটা বিছানার একপাশে ফেলে দিয়ে শুধু বলে। আচ্ছা। ওয়াহেস মুস্কি হেসে আনভির গালে টুপ করে একটা চুমু খেয়ে বলে। শুক্রিয়া ম্যাডাম। এ কথা বলেই ওয়াহেস ধীরে ধীরে প্রতিদিনের মতো আনভির মাঝে বিলীন হয়ে যায়। হয়তোবা এটাই হতে যাচ্ছে তাদের শেষ মিলন। হয়তো এর পরে ওয়াহেস আনভিকে চিরতরে হারিয়ে ফেলবে। আনভি তো কেবল একটুখানি ভালো থাকতে চেয়েছিল, কিন্তু এই পৃথিবীর স্বার্থপর মানুষগুলো তাকে থাকতে দিল না। ক্ষণিকের মোহের মতো সুখ এসে আবার চলে গেল। আনভির ভেতরটা যে কী পরিমাণ যন্ত্রণায় দগ্ধ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার কোনো কিছুতেই আক্ষেপ নেই। ওয়াহেস তাকে বিশ্বাস করেনি, তাতেও কোনো দুঃখ নেই। তার দুঃখ শুধু এতটুকুতেই যে ওয়াহেস নিজের স্বার্থে তার সাথে সংসার করার এই জঘন্য নাটকটা করল। বিয়ের আগে নিজের বাড়ির চেনা আঙ্গিনায় আজ কয়েকদিন পর পা রেখেছে আনভি, যেখানে সে আর তার খালামুনি থাকতেন। এ বাড়ি, এই দেওয়াল, সব কিছুর সাথেই জড়িয়ে আছে ওর আর খালামুনির অসংখ্য স্মৃতি। কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার অজুহাতে আজ এখানে আসার অনুমতি মিলেছে ওয়াহেজের কাছ থেকে। তবে ওয়াহেজ নিজে আনভিকে নিয়ে আসার ফুরসত পায়নি। নিজের কোনো এক অজানা ব্যস্ততার নাটকে গিয়ে আনভিকে পাঠিয়ে দিয়েছে বাড়ির গাড়িতে। আনভিকে নিজের কাছে পেয়ে খালামুনির আনন্দেরা আর বাদ মানছে না। মেয়েটা কতদিন পর এসেছে, তাই হরেক রকম রান্নার আয়োজনে তুমুল ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আনভি বারবার বারণ করেছে এত সব ঝুঁকি পোহাতে, কিন্তু কে শুনে কার কথা। আদরের ভাগ্নির জন্য তার এই ব্যস্ততা এক প্রকার উৎসব। নিজের পুরনো ঘরটার দরজায় এসে থমকে দাঁড়ায় আনভি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অজান্তেই। মনে হচ্ছে এক যুগ পর নিজের একান্ত আশ্রমে ফিরেছে সে। ঘরের প্রতিটি কোণ ঠিক আগের মতোই পরিপাটি। একটি সুতোও এদিক থেকে ওদিকে হয়নি। আগের বরখাটা খুলে রেখে সোজাসুজি ওয়াশরুমে চলে যায় সে। চোখে মুখে পানির শীতল ঝাপটা দিয়ে শান্তি ধুয়ে যখন বেরিয়ে আসে, ঠিক তখনই নিস্তব্ধতা ভেঙে কেঁপে ওঠে বিছানায় পড়ে থাকা ওর ফোনটা। স্ক্রিনে জ্বলজ্বল করছে ওয়াহিজের নাম। আনভি ভ্রু কুঁচকে যায়। মানুষটার এই নিখুঁত মিথ্যার আধিক্যতা দেখে সে বারবার তাজ্জব বনে যায়। কি অবলীলায় এত সুন্দর করেই না অভিনয় করতে পারে লোকটা। আনভির বিস্ময়ে ক্ষণে ক্ষণে রূপ নেয় তিক্ততায়। প্রথম দুবার ফোনটা বাজতে দেয় সে, ধরার কোনো তাগিদ অনুভব করে না। তবে তৃতীয়বার বেজে উঠতেই এক প্রকার বাধ্য হয়েই রিসিভ করে। ওপাশ থেকে ওয়াহেজের সুমিষ্ট গলা ভেসে আসে। সালাম দিয়ে ভারী রসিকতার সুরেই বলে। আসসালামু আলাইকুম। কি অবস্থা বেগম সাহেবা? সই সালামতে পৌঁছে গেছেন তো? সালামের উত্তর নিয়ে আনভি যথাসম্ভব শান্ত নির্বিকার গলায় বলে। ওয়ালাইকুম আসসালাম। জি, এসে গেছি। আপনি কি করছেন? দুপুরে খাওয়া দাওয়া শেষ? জি হ্যাঁ, এইমাত্র খেয়ে উঠলাম। তুমি খেয়ে নিয়েছো তো? গত রাতে বলেছিলে অনেক কষ্ট হয়েছে। এখন শরীর ঠিক আছে তো, নাকি আবার জ্বর টর বাঁধিয়ে বসবে? এ শুনে আনভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের বিরক্তটা সযত্নে লুকিয়ে বলে। না, খাইনি, একটু পর খাবো। শরীর ঠিক থেকে কি হবে শুনি? আপনি তো এক নির্লজ্জ পুরুষ, কাছে পেলে আবারও অসুস্থ করে দেবেন। ওয়াহিদ শব্দ করে হেসে ওঠে ওপাশ থেকে আর বলে। আরে এরকম একটু একটু অসুস্থতা তো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আনভি আর এই প্রহসন বাড়াতে চায় না, তাই শুকনো গলায় বলে। আচ্ছা, আমি তাহলে রাখি। খালামণি খাবারের জন্য ডাকছেন, বাড়ি ফেরার সময় ফোন দেব। আচ্ছা রাখো, আর আসরের আগেই বাড়ি চলে এসো, ড্রাইভার চলে যাবে।
আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলটা কেটেই ফোনটা সজোরে বিছানার উপর ছুঁড়ে মারে আনভি। বুকের ভেতর জমে থাকা রাগ আর বিরক্তিরা একসঙ্গে দলা পাকিয়ে উঠেছে। অত্যন্ত তিক্ত স্বরে বিড়বিড় করে সে। যত সব মিথ্যে আদিক্ষেতা। ফোনটা হাত থেকে নামিয়ে রেখে আনভি এগিয়ে যায় আলমারির দিকে। অত্যন্ত সন্তর্পণে সেখান থেকে বের করে আনে সযত্নে লুকিয়ে রাখা কিছু ফাইল। এই জীর্ণ ফাইলগুলোর প্রতি পৃষ্ঠায় চাপা পড়ে আছে তার জন্মদাতা বাবার জঘন্য সব কূর্তির অকাট্য প্রমাণ। আনভি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাবার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। সে মনে প্রাণে চায় তার বাবা তার প্রাপ্য শাস্তিটুকু পাক। মানুষ হিসেবে তিনি যে কতটা নিকৃষ্ট তা আনভির চেয়ে ভালো আর কেউই জানে না। আনভির মনে পড়ে যায় তার জন্মের তিক্ত ইতিহাস। তার বাবা আর মায়ের বিয়েটা হয়েছিল তীব্র ভালোবাসার টানে। বেকার যুবক, বাবার চাকরি পাওয়ার 7 মাসের মাথায় পৃথিবীতে আসে আনভি। কিন্তু জন্মের ঠিক 10 দিন পর তার মায়ের সামনে উন্মোচিত হয় এক নিদারুণ সত্য। তার বাবা নিজের বসের মেয়েকে অর্থাৎ সারার মাকে বিয়ে করেছে। সেই চরম মুহূর্তে তাদের সাথে সমস্ত যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেন তার বাবা। প্রতারণা আর অসহায়ত্বের ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন আনভির মা। এই মর্মান্তিক ঘটনার পর বাবার তথাকথিত বিবেক হয়তো কিছুটা জাগ্রত হয়। আনভির সমস্ত দায়িত্ব তিনি তুলে দেন তার খালামুনির হাতে। শুধু প্রতি মাসে খরচের টাকাটা পাঠিয়ে নিজের দায় সারেন। আর খালামুনি আনভিকে বড় করতে গিয়ে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগটি করেন। আনভিকেই জীবনের কেন্দ্রবিন্দু মেনে নিয়ে আজীবন অবিবাহিত থেকে যান। আনভির কাছে তার বাবা এক চরম নিচু আর ঘৃণ্য সত্তা। লোকটা তাকে প্রকাশ্যে নিজের সন্তান হিসেবে স্বীকৃতিটুকু পর্যন্ত দেয় না। তার ওপর ড্রাগস পাচার, সন্ত্রাস সব কিছুর সাথেই সে অতপ্রতভাবে জড়িত। এক কথায় পাপকেই সে নিজের বাপ বানিয়ে নিয়েছে। বেড়ানোর নাম করে মাঝে মাঝে ও বাড়িতে গিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে আনবির জোগাড় করেছে এই ভয়াবহ প্রমাণগুলো। সরাসরি খুন আর ড্রাগস পাচারের বেশ কিছু ছবি আর নথিপত্র। ভেবেছিল কোনো একদিন এগুলো তুলে দিবে প্রশাসনের হাতে। আজ সেই দিন। আনভি তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই ফাইলগুলো ও পৌঁছে দিবে ওয়াহেজের কাছে। এর মধ্যেই নিজের এক বান্ধবীর সাথে কথা বলে রেখেছে। আগামী কয়েকটা দিন সে তার কাছেই হোস্টেলে গিয়ে উঠবে। একদিকে বাবা ধরা পড়বে তার পাপের দায়ে, অন্যদিকে আনভি পাবে একটি সম্পূর্ণ স্বাধীন আর মুক্ত জীবন। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই সে গুছিয়ে নিয়ে এসেছে নিজের সাথে। ওই বাড়ি থেকে একেবারে চির বিদায় নিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে চূড়ান্ত পা বাড়াতে যাচ্ছে আনভি। আনভি এ বাড়িতে থাকা নিজের সমস্ত পোশাক একে একে গুছিয়ে ব্যাগে নিয়ে নেয়। প্রমাণ স্বরূপ থাকা প্রতিটি জিনিসের ছবি নিজের কাছে যত্ন করে তুলে রাখে সে। এরপর একটি ছোট চিঠি সহ সব কিছু একটা খামে পুরে নেয়। ঠিক সেই মুহূর্তে তাকে খাওয়ার জন্য ডাকতে ঘরে প্রবেশ করেন খালামণি। আনভিকে এভাবে ব্যাগ গোছাতে দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি ভ্রু কুঁচকে প্রশ্ন করেন, কিরে এইসব ভেগে নিচ্ছিস কেন? আনভি চাইলেও এই মুহূর্তে তাকে সত্যিটা বলতে পারে না। সব খুলে বলা সম্ভব নয়। তাই নিজেকে সামলে নিয়ে এসে বলে, আরে এই তো এগুলো আমি নিজের বাড়িতেই নিয়ে যাচ্ছি। এ কথা শুনে খালামণি 2 পা এগিয়ে এসে বিছানায় বসেন এবং আনভিকে তার সামনে বসতে বলেন। আনভি বসতেই তিনি তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করেন, সংসার সুখে করছিস তো? ওহেব তোকে ভালো রাখছে তো? ও তোকে ঠিকঠাক সময় দে তো? খালামণির কথা শুনে আনভির ঠোঁটে এক চিলতে স্লান হাসি ফুটিয়ে তুলে বলে, হ্যাঁ, আমি খুব ভালো আছি। ওয়াহিজ আমায় যথেষ্ট সম্মান আর মর্যাদায় রেখেছেন। এ কথা শুনে খালামণি স্বস্তির শ্বাস ফেলে। আনভির মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে তিনি বলেন, যাক, তাহলে আমি নিশ্চিন্ত হলাম রে মা। এরপর উঠে দাঁড়িয়ে তাগিদ দেন, আয় খাবার খেয়ে নিবি।
আনভি শুধু মাথা নেড়ে সম্মতি জানায়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। তিনি দরজা পেরোতেই আনভির মুখের মেকি হাসি মিলিয়ে গিয়ে এক ফ্যাকাশে শূন্যতা নেমে আসে। জীবন তাকে কখনোই সুখ দেয়নি, আজও দিল না। কি করে সে এখন খালামণিকে বোঝাবে যে ওয়াহেস কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্যই তার সাথে এই সংসারের নাটক করে চলছে? সে আনভিকে ভালোবাসে না। আনভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশের সবকিছু তার কাছে ঘোলাটে মনে হয়। তার কেবলই মনে হতে থাকে এই বুঝি ঘরের দেওয়ালগুলো তার উপর ধসে পড়ছে। মুহূর্তের মাঝেই বোধহয় সব ধ্বংস হয়ে যাচ্ছে। খালামণির মনে যাতে কোনো সন্দেহ না জাগে তাই আনভি ওয়াহেজের পাঠানো গাড়িতে করেই বাড়ির থেকে বের হয়। তবে কিছুটা পথ পেরোতেই সে গাড়ি থেকে নেমে পড়ে। তার নিজের নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই, কারণ জনসমক্ষে কেউ জানেই না যে সে ওয়াহেজের স্ত্রী। গাড়ি থেকে নেমে আনভি সেই খামটা ড্রাইভারের হাতে তুলে দিয়ে নির্দেশ দেয় খামটা যেন ওয়াহেজের হাতে পৌঁছে দেন। ড্রাইভার অনেক করে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বললেও আনভি সে কথায় কান দেয় না। তাকে বিদায় করে দিয়ে আনভি একটা রিক্সা ডেকে নিজের এক বান্ধবীর হোস্টেলের দিকে রওনা হয়। নিজের জীবনের এই নাটকীয় পরিণতি দেখে তার হাসি পায়। কি তাড়াহুড়া করেই না সব শুরু হয়েছিল, আর কি দ্রুতই সব শেষ হয়ে গেল। বাকি অদ্ভুত এক জীবন তার। সে এখনো ঘোরগ্রস্ত হয়ে আছে। কি হলো আর হবে? বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুন্দর সংসারের যে রঙিন স্বপ্ন সে বুনতে শুরু করেছিল, বাস্তব তার ঠিক উল্টো পিঠে এসে দাঁড়িয়েছে। আনভি আরেকটা দীর্ঘশ্বাস গোপন করে নিজকে শক্ত করে নেয়। এদিকে বাড়িতে আনভির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওয়াহেদ। সে এই বিয়েটা মেনে নিলেও তার মনের কোথাও একটা গভীর সন্দেহ দানা বেঁধে আছে। তার মনে হচ্ছে হয়তো এসবই ইয়াহিয়ার কোনো নতুন চাল। আর এই সন্দেহের পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ইয়াহিয়া দাবি করেছিল যে তার মেয়ে পালিয়ে গেছে, অথচ দেখা যায় ঠিক আজকের দিনের মালয়েশিয়ার যাওয়ার টিকিট 1 মাস আগেই কাটা হয়েছিল, যার পেমেন্ট ইয়াহিয়ার অ্যাকাউন্ট থেকে করা। তাই ওয়াহেস দৃঢ়ভাবে বিশ্বাস করে এসবই এক চক্রান্ত। আনভি নিশ্চয়ই তাকে ধোঁকা দিবে। সে এখন আনভির কাছ থেকে সেই চরম আঘাতটুকু পাওয়ার অপেক্ষাতেই প্রহর গুনছে। সব পরিষ্কার বুঝেও আনভিকে সে পুরোপুরি দোষীও ভাবতে পারছে না। আনভি ফুলের মতো স্নিগ্ধ। তার সরল মুখখানার দিকে তাকালে মনেই হয় না যে সে এমন কোনো প্রতারণা করতে পারে। তবে দুনিয়ার নিয়ম তো বড়ই অদ্ভুত। সহজ সরল রূপের আড়ালেই তো সবচেয়ে বড় ক্ষতি লুকিয়ে থাকে। গত কয়েকদিনে এই আনভি তাকে আক্ষরিক অর্থে পাগল করে তুলেছে। সে ধোকা দিক বা না দিক, ওয়াহেসকে সে নিজের মায়ায় আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ আনভির চন্দ্রিমা মাখা মুখখানা না দেখলেই ওয়াহেজের ভেতরটা অস্থিরতায় ছটফট করে ওঠে। বুক ধরফর করে, শ্বাসটাও ঘন হয়ে আসে। তাই সে অধীর হয়ে অপেক্ষা করছে কখন আনভি আসবে, আর সে তার গন্ধে নিজেকে একটু রাঙিয়ে নেবে। বসে বসে যখন এসবই ভাবছে ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। আনভি এসেছে ভেবে ওয়াহেজ তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলে, খুলে আছে, ভেতর আসো। দরজা খুলে ভেতরে প্রবেশ করেন ড্রাইভার। তাকে দেখে ওয়াহেজের ভ্রু কুঁচকে যায়। সে অবাক হয়ে প্রশ্ন করে, আঙ্কেল আপনি? আমার ওয়াইফ কোথায়? ড্রাইভার ধীর পায়ে এগিয়ে এসে ওয়াহেজের দিকে সেই খামটা বাড়িয়ে দিয়ে বলেন, স্যার, ম্যাডাম এই খাওয়াটা আপনাকে দিতে বলেন। তিনি আসেনি, মাঝ রাস্তায় নেমে গেছেন। আমি অনেক করে বলেও তিনি আমার কোনো কথাই শোনেননি। কথাগুলো শুনে ওয়াহেজ আকাশ থেকে পড়ে। খামটা হাতে নিয়ে সে হতবিলম্ব কণ্ঠে ড্রাইভারকে বলে, আপনি কি করে ওকে এভাবে একা যেতে দিলেন আঙ্কেল? এভাবে মাঝ রাস্তায় তাকে ছেড়ে আসাটা আপনার একদম উচিত হয়নি। সরি স্যার, আমি ম্যাডামের কথার অবাধ্য হইনি। ভেবেছিলাম তিনি হয়তো নিজের কোনো দরকারে বাইরে যাচ্ছেন। আচ্ছা, আপনি এখন যান, আমি দেখছি বিষয়টা। জি স্যার। ড্রাইভার রুম থেকে বেরিয়ে যেতেই ওয়াহেজের হাত পা রীতিমতো করে কাঁপতে শুরু করে। আনভি কোথায় গেল? আর এই খামই বা কি আছে? ধুক ধুক বুকে ওয়াহেজ খামটা খুলে ভেতরে থাকা জিনিসগুলো দেখেই তার চক্ষু চড়ক গাছ। সেখানে ইয়াহিয়ার করা জঘন্য সব পাপের স্পষ্ট প্রমাণ।
কিছু ড্রাগস ডিলের সাইন করা ফাইল, কোনো ছবিতে সে নিজের হাতে খুন করছে, কোনোটিতে লাশ গুম করার জন্য কবর খুঁড়ছে, আবার কোনোটিতে বসে আড্ডা দিচ্ছে ভারতীয় টেরিস্টদের সাথে। সব মিলিয়ে ইয়াহিয়ার গর্দান ফেলে দেওয়ার জন্য এইটুকু প্রমাণই যথেষ্ট। ওয়াহেস তো মনে মনে এসবই খুঁজছে। সে ভেবে রেখেছিল আনভি যদি সত্যি তার সাথে থাকে তবে তাকে সব বুঝিয়ে বলে এমন কিছু প্রমাণ জোগাড় করবে। আনভি যেহেতু তারই মেয়ে, সে যে এত বড় কাজ করতে পারবে তা ওয়াহেস আশা করেনি। নিজে এত এত গোয়েন্দা লাগিয়েও সে কোনো পরিষ্কার প্রমাণ বের করতে পারেনি। আর আনভি একা হাতে তাকে এত কিছু এনে দিয়েছে। ছবি আর ফাইলগুলোর মাঝে একটা ভাঁজ করা চিঠিও পায় ওয়াহেস। সব কিছু হাতে থেকে নামিয়ে রেখে সে চিঠিটা খোলে। সেখানে তাকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা। প্রেসিডেন্ট সাহেব, আপনার কাঙ্ক্ষিত প্রমাণগুলো তো অবশেষে আপনার হস্তগত হলো, তাই না? এই কাগজের ভাঁজে ভাঁজে যে আমার বাবার অপরাধের দলিলগুলো আছে তা কি যথেষ্ট হয়েছে? যদি হয়ে থাকে তাহলে এবার অন্তত এই অকাট্য দলিলগুলো ব্যবহার করে আমার বাবা নামক নিষ্ঠুর মানুষটির প্রাপ্য শাস্তিটুকু নিশ্চিত করুন। তিনি তো এবার শাস্তি পাবেন, তাই না? আমার এই ভাঙা বুকের উপর দাঁড়িয়ে যে খেলা আপনারা খেলেন তার শেষটা যাতে অন্তত আপনার মন মতো হয়। আমার কাছ থেকে আপনার যা কিছু প্রত্যাশা ছিল আমি তা আপনার হাতে তুলে দিলাম, দিয়ে আমি বিদায় নিলাম। আমি জানি আমার খোঁজ করবেন না আপনি, করেই বা কি করবেন? কি আর প্রয়োজন এই আমার এখন আপনার? আমি চলে যাচ্ছি আপনার জীবন থেকে, কিন্তু চির বিদায়ের বেলায় একটা কথা না বললেই নয়। আপনি না আমার সাথে মোটেও সুবিচার করেননি প্রেসিডেন্ট সাহেব, একদমই ঠিক করেননি আপনি। এই যে একটা মিথ্যে সংসারের নিখুঁত নাটক আপনি দিনের পর দিন আমার চোখের সামনে সাজিয়ে গেলেন, আমাকে একবার বিন্দু বিসর্গ বুঝতে দিলেন না। এই নির্মম কপটতার কি খুব প্রয়োজন ছিল? আমার এই সম্বলহীন কাঙাল নারী মনটাকে নিয়ে এমন নিপুণভাবে ছিনিমিনি না খেলে আপনার উদ্দেশ্য কি সফল হতো না? তবে আপনাকেই বা কি দোষ দেব আমি? সব দোষ তো আমার এই কপালের। আমি আজন্ম হতভাগী, এক অভিশপ্ত জন্ম আমার। জন্মের পরপরই বাবা যখন অন্য কাউকে বিয়ে করে আমাদের ছুঁড়ে ফেললেন অস্বীকারের আস্থা করে, তারপর মাও যখন অভিমানে পৃথিবীর ছায়া ত্যাগ করলেন, তখন এক পিতৃ পরিচয়হীন অনাথ মেয়ে হিসেবেই বড় হয়েছি আমি খালামণির আশ্রয়ে। বুকের ভেতর এক আকাশ শূন্যতার কষ্টগুলো যে কখন কে একটু একটু করে গুছিয়ে নিয়ে সদ্য নিজের মতো করে বাঁচতে শুরু করেছিলাম, ঠিক তখনই বাবার সাজানো এক নোংরা ষড়যন্ত্রের বলি হয়ে আপনার সাথে আমার বিয়েটা হয়ে গেল। আমি জানি না, বা আজও জানতে পারিনি ঠিক ঠিক কি স্বার্থে তিনি আপনাকে আমার স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন, আর কেনই বা আমাকে দাবাগুটি বানালেন। আমার আজ কোনো কিছু নিয়েই আর কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই। বুকের ভেতর শুধু একটাই চিরচিরে ব্যথা, যা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। যে আপনাকে আমি আমার গোটা দুনিয়ার কেন্দ্রবিন্দু ভেবেছিলাম, আমার জমাট বাঁধা অন্ধকারের জীবনে যে আপনি ছিলেন এক চিলতে রোদের মতো, দিন শেষে সেই আপনিটাও আমাকে শুধুমাত্র আপনার প্রয়োজন মেটানোর এক হাতিয়ার হিসেবেই ব্যবহার করে গেলেন। আমার সাথে যে নিখুঁত অভিনয় আপনি করেছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। সত্যি খুব ভালো করেছেন আপনি। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের সত্তার সবটুকু উজাড় করে দেওয়ার বিনিময়ে এই যে এক নাটকীয় সংসারের উপহার আপনি আমার হাতে তুলে দিলেন, এর জন্য আমি আপনার কাছে চিরজীবন ঋণী হয়ে রইলাম। আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ, আপনার বলা প্রতিটা কথা আমার কাছে ভীষণ সত্যি ছিল। আপনাকে আমি মন থেকে, অন্তরের একদম গভীর থেকে ভালোবেসেছিলাম। আপনি হয়তো আগাগোড়াই অভিনয় করে গেছেন, আপনার কাছে হয়তো সবটাই ছিল সময়ের প্রয়োজনে সাজানো এক ছক, কিন্তু আমি তো আপনাকে ভালোবেসেছিলাম। অন্তত এক মুহূর্তের জন্য হলেও আমি সত্যিই চেয়েছিলাম, আপনাকে ভালোবেসেছিলাম। খুব ভালো থাকবেন আপনি। আশা করি আপনার উদ্দিষ্ট লক্ষ্যের জন্য এই প্রমাণগুলোই যথেষ্ট হবে। যাওয়ার আগে শেষবারের মতো শুধু একটা কথাই বলতে চাই, বিশ্বাস করুন প্রেসিডেন্ট সাহেব, হয়তো আমি অযোগ্য কিন্তু আমি প্রতারক নই। ইতি সামাইরা। চিঠির লেখাগুলো পড়ে ওয়াহেস নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে চারিদিকের দুনিয়াটা শো শো করে ঘুরছে। আনভিকে কি তবে সে হারিয়ে ফেললো? আনভি সব জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? তার মানে গত রাতে আসিফের সাথে বলা কথাগুলো সে আড়াল থেকে শুনে ফেলেছে, আর এই জন্যই তার আচরণ এমন অদ্ভুত হয়ে গিয়েছিল। ওয়াহেস তড়িঘড়ি করে চিঠিটা পকেটে পুরে আনভির নাম্বারে ফোন দেয়, কিন্তু আনভির ফোন বন্ধ দেখাচ্ছে। সে আর এক মুহূর্ত দেরি না করে
এভিডেন্সগুলো দ্রুত খামে ভরে নিজের ড্রয়ারে লক করে ঘর থেকে বেরিয়ে পড়ে। আনভি যেখানে যাক, দেশের ভেতরেই তো আছে। ওয়াহেজ তাকে ঠিক খুঁজে বের করবে, তারপর সব বুঝে বলবে। আনভি নিশ্চয়ই তার কথা বুঝবে। নিজের গার্ড আর সিকিউরিটি নিয়ে ওয়াহেজ দ্রুত বেরিয়ে পড়ে। গাড়িতে উঠেই প্রথমে সে আনভির খালামুনির কাছে ফোন দেয়। আনভি সেখানে আছে কিনা সেটাই তার প্রথম জানার বিষয়, যদিও জানে আনভি সেখানে থাকবে না। ওয়াহেজের আন্দাজই ঠিক হয়, আনভি সেখানে নেই। ওয়াহেজ আর এক মুহূর্ত দেরি করে না। ড্রাইভার আনভিকে ঠিক যেখানে নামিয়ে দিয়েছিল সরাসরি সেই এলাকার চিন্ময় নেটওয়ার্কে যোগ হয় সে। শুরু হয় আনভির খোঁজ। তবে কি এই চিন্ময় কিভাবে এটি কাজ করে? ক্ষমতায় আসার পর ওয়াহেজের প্রধান প্রতিশ্রুতি থাকে একটি অপরাধমুক্ত, সুশৃঙ্খল ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। চীনের স্কাইনেট মডেল তাকে গভীরভাবে প্রভাবিত করে। সে বুঝতে পারে কোটি মানুষের এই ঘনবসতিপূর্ণ দেশে শুধু প্রচলিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবকিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা অসম্ভব। আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় তার যুগান্তকারী মেগা প্রকল্প ত্রিনয়। এক অদৃশ্য ডিজিটাল চাদর। বর্তমানে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি মুড়িয়ে আছে অদৃশ্য এক ডিজিটাল চাদরে। টেকনাফের সমুদ্র সৈকত থেকে শুরু করে পঞ্চগড়ের চা বাগান, পুরান ঢাকার গিঞ্জি গলি থেকে গুলিস্তানের আভিজাত এভিনিউ, সবকিছু এখন একটিমাত্র কেন্দ্রীয় সার্ভারের হাতের মুঠোয়। দেশের প্রত্যন্ত মফস্বল পর্যন্ত সবখানে বসানো হয়েছে লাখ লাখ অত্যাধুনিক এআই চালিত সিসিটিভি ক্যামেরা। রাস্তার মোড়, বাজারের অলিগলি, হাইওয়ে, এমনকি পাড়ার মুদি দোকানের সামনের রাস্তায়ও এই ত্রিনয়ের তীক্ষ্ণ দৃষ্টির আওতাভুক্ত। এই ক্যামেরাগুলো সাধারণ ক্যামেরার মতো শুধু ভিডিও রেকর্ড করে না, এগুলোর সাথে সরাসরি যুক্ত আছে ন্যাশনাল আইডি সার্ভার, পাসপোর্ট ডেটাবেস এবং রিয়েল টাইম ফেসিয়াল রিকগনিশন সিস্টেম। এই প্রকল্পের প্রাথমিক ফলাফল রীতিমতো জাদুকারী। শহরের বিশৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থার অভাবনীয়ভাবে শৃঙ্খলায় ফিরে আসে। কেউ সিগন্যাল অমান্য করলে বা ভুল পথে গাড়ি চালালেই ক্যামেরায় তার গাড়ির নাম্বার প্লেটের চেহারা স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে জরিমানার টাকা কেটে নেয়। অপরাধ নিয়ন্ত্রণ হয়। ছিনতাই, চুরি বা ডাকাতির হার নেমে আসে শূন্যের কোঠায়, কারণ অপরাধ করে পালানোর কোনো পথই আর খোলা নেই। দ্রুত উদ্ধার করা যায় যে কোনো কিছু। একটা বড় রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া একটি 5 বছরের শিশুকে মাত্র 20 মিনিটের মধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছিল। ত্রিনয়ের এআই শহরে হাজার হাজার মানুষের ভিড়ে শিশুটিকে এবং অপহরণকারীকে নিখুঁতভাবে শনাক্ত করে কাছের পুলিশ টহল দলকে অ্যালার্ট করে দিয়েছিল। নিরাপত্তার এই সুফল সবাই উপভোগ করলেও মুদ্রার অপর পিঠে ধীরে ধীরে নাগরিকদের জীবনের প্রভাব ফেলতে শুরু করে। ওয়াইএস নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য চালু করেছে একটি ডিজিটাল নাগরিক কোডিং সিস্টেম। রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলা, জেব্রা ক্রসিং ছাড়া রাস্তা পার হওয়া বা প্রকাশ্যে তীব্র ঝগড়া করার মতো বিষয়গুলো ক্যামেরায় ধরা পড়লেই নাগরিকদের ব্যক্তিগত স্কোর কমে যায়। স্কোর কমে গেলে ট্রেনের টিকিট পেতে সমস্যা হয়, ব্যাংক লোন বা সরকারি সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। মানুষের মধ্যে সারাক্ষণ এক ধরনের অদৃশ্য সতর্কতা বোধ কাজ করে। আড্ডায়, চায়ের দোকানে বা পার্কে হাঁটার সময় সবাই জানে উপর থেকে ত্রিনয় সব সময় তাদের দেখছে। ওয়াহিদের শাসন আমলে বাংলাদেশ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। মাঝরাতে একজন সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্জন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতে পারে, যা একসময় কল্পনাও করা যেত না। প্রকল্প ত্রিনয় দেশের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে। এই মেগা প্রকল্পের সবচেয়ে বড় চমক হলো এর সম্পূর্ণ দেশীয় উৎপাদন।
ওয়াহেজ বিশ্বাস করে জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকাতর জায়গায় অন্য কোনো দেশের প্রযুক্তি ব্যবহার করা চরম আত্মঘাতী। বিদেশি চিপ বা সফটওয়্যারে গোপন কোড বা ব্যাক কোড থাকতে পারে, যা দিয়ে চাইলেই অন্য দেশ তথ্য চুরি বা পুরো সিস্টেম বিকল করে দিতে পারে। এই ঝুঁকি এড়াতে দেশের সেরা প্রকৌশলী, এআই বিশেষজ্ঞ এবং তরুণ বিজ্ঞানীদের এক ছাদের নিচে নিয়ে আসে সে। ট্রিনয়ের ব্যবহৃত এআই অ্যালগোরিদম, মাইক্রোচিপ, ডেটা সার্ভার থেকে শুরু করে ক্যামেরার হার্ডওয়ার্ক পর্যন্ত সব কিছুই শতভাগ বাংলাদেশের মানুষের হাতের তৈরি। বাইরের দেশের উপর নির্ভরশীলতা যেন শূন্যের কথায়, তেমনি হ্যাকিং বা তথ্য পাচারের ঝুঁকি থেকেও দেশ সম্পূর্ণ সুরক্ষিত। প্রযুক্তি বিশ্বে বাংলাদেশ আজ আত্মপ্রকাশ করেছে এক নতুন পরাশক্তি হিসেবে। আর এই পরাশক্তি নিখুঁত সিস্টেম ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ওয়াহেস বের করে ফেলে আনভি ঠিক কথায় আছে। স্ক্রিনে আনভির লোকেশন দেখার পর আর এক মুহূর্ত বসে থাকে না ওয়াহেস। আনভির খোঁজে একাই বেরিয়ে পড়ে ওয়াহেস। পরনে সাধারণ একটা গাঢ় রঙের হুডি, মুখ ঢাকা কালো মাস্কের, মাথায় ক্যাপ। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও আজ সে নিতান্তই একজন সাধারণ মানুষের বেশে রিকশায় চড়ে এসে থামে সেই মহিলা হোস্টেলের বিশাল গেটের সামনে। কিন্তু মূল ফটকের পথ আটকে দাঁড়ায় কর্তব্যরত সিকিউরিটি গার্ড। কড়া গলায় জানিয়ে দেয়, কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া কোনো পুরুষের ভেতর প্রবেশ সম্পূর্ণ নিষেধ। অদ্ভুত এক বেড়াজালে পড়ে যায় ওয়াহেস। এই কড়া নিয়মটা খোদ তারই হাতে তৈরি। নারীদের নিরাপত্তার জন্য যে আইন সে নিজে জারি করেছিল, আজ নিজের তৈরি সেই আইনের বেড়াজালে অসহায়ভাবে আটকে গেছে সে। শত চেষ্টা করেও ভেতরে ঢোকার কোনো উপায় মেলাতে পারছে না। নিয়মের সামান্য এদিক ওদিক হলেই গার্ডের স্কোর কাটা যাবে, গুনতে হবে কড়া জরিমানা। তাই হাজারো অনুনয় বিনিময়ে লোকটিকে একটুকু টলানো যাচ্ছে না। ওয়াহেদ চারপাশটা একবার তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে নেয়। না ধারের কাছে জন প্রাণীর কোনো আনাগোনা নেই। চারপাশ নিরাপদ বুঝতে পেরে সে ধীর হাতে মাথার টুপি আর মুখের মাস্কটা সরিয়ে ফেলে। এ দেখে গার্ডের চোখের দৃষ্টি স্থির হয়ে যায়। পায়ের তলার মাটি মুহূর্তেই সরে যায় তার। যে লোকটা এতক্ষণ কড়া ভাষায় নিয়ম শেখাচ্ছিল, স্বয়ং প্রেসিডেন্টকে নিজের সামনে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ঢোক গিলে তোতলাতে তোতলাতে সার সার করে মুখে ফেনা তুলে ফেলেন সে। লোকটার ঘাবড়ে যাওয়া অবস্থা দেখে ওয়াহেসে নিজেই এগিয়ে যায়, গিয়ে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলে, আপনি একদম ঘাবড়াবেন না। আমি এখানে সম্পূর্ণ ব্যক্তিগত একটি কাজে এসেছি। আমার আসার কথাটা দয়া করে গোপন রাখবেন। আমাকে শুধু একটা তথ্য দিয়ে সাহায্য করুন। গার্ডের হাত পা এখনো থরথর করে কাঁপছে। এত বড় একজন মানুষের সান্নিধ্য নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় সে বলে, জি স্যার, বাবা বলুন কি জানতে চান? ওয়াহেস এবার আরেকটু ভরসা জোগাতে তার অন্য কাঁধে হাত রেখে মৃদু হেসে বলে, ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার ছেলের বয়সী। আচ্ছা, আজ আসরের পর 5টা নাগাদ এখানে নতুন কেউ কি এসেছে? গার্ড কিছুটা আমতা আমতা করে উত্তর দেয়, নতুন আর পুরনো তো আলাদা করে বোঝা যায় না স্যার। এখন তো দেশের নিম্ন অনুযায়ী সবাই পর্দার ভেতরেই থাকেন, তাই চেহারা দেখে তো চেনা যায় না। তবে হ্যাঁ, আজ আসরের পর একজন নতুন এসেছেন। 3 নাম্বার ফ্লোরের 5 নাম্বার রুমে উঠেছেন তিনি। আপাতমস্তক কালো বোরকায় ঢাকা ছিলেন। তার ভারী ব্যাগ আমি নিজেই রুমে দিয়ে এসেছি। কথাটা শোনা মাত্রই ওয়াহেজের বুকের ভেতরটা স্বস্তিতে ভরে ওঠে। বুঝতে আর বাকি থাকে না যে এই মেয়েটি তার আনভি। ও গার্ডকে বলে, আমি ভেতরে ওনার কাছে যাচ্ছি। উনি আমার স্ত্রী। ওনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। মনে রাখবেন, আমার এখানে আসার ব্যাপারে যেন কেউ খুনাক্ষরও টের না পায়। গার্ড মন্ত্রমুগ্ধের মতো দ্রুত মাথা নেড়ে সায় দেয়। জি আচ্ছা স্যার। এই বলে বিড়বিড় করে বিসমিল্লা পড়ে ধীর পায়ে গেটের ভেতরে প্রবেশ করে ওয়াহেস। বুকের ভেতর বাজছে হাজারো অনুভূতির দামামা। নিজের সাংসারিক জীবনকে কোনোভাবেই অশান্তির কালো ছায়া
পড়তে দিতে রাজি নয়। রাষ্ট্র পরিচালনার গুরুর দায়িত্ব আর হাজারো ব্যস্ততার মাঝে নিজের সংসারটা সে কিছুতেই ভাঙতে দেবে না। আজ যদি আনভির পায়ে ধরে ক্ষমা চাইতে হয়, সে বিনা দ্বিধায় তাই করবে। নিজের অভিমানী সামাইরাকে বুঝিয়ে শুনিয়ে নিজের সাথে ফিরিয়ে নিয়ে যাবে। এত সুন্দর একটা জীবনের সূচনায় কোনোভাবেই সে বিচ্ছেদের করুণ উপসংহার টানতে দেবে না। 3 তলার সেই কাঙ্ক্ষিত রুমের সামনে এসে দাঁড়ায় ওয়াহেস। বুকের ভেতর পুড়ে যাচ্ছে অস্থিরতায়। কলিং বেল কয়েকবার চাপতেই ভেতর থেকে কেউ দরজা খুলে দেয়, কিন্তু সামনে কাউকে দেখা যায় না। দরজাটা আনভি খুলেছে। ওর বেস্ট ফ্রেন্ড ইভা একটা কাজে বাহিরে গেছে, তাই রুমে সে এখন একা। ইভা ফিরেছে ভেবেই দরজাটা খুলে সে পাল্লার পেছনে আড়াল হয়ে দাঁড়ায়, কিন্তু কই, কেউ তো ভেতরে ঢুকছে না। আনভি কিছুটা অবাক হয়, তাহলে কে এলো? ওয়াহেস সামনে কাউকে দেখতে না পেয়ে ধীর কণ্ঠে বলে ওঠে, আমি এখানে সামিরার সাথে দেখা করতে এসেছি। ওর সাথে কি একটু দেখা করা যাবে? সুপরিচিত এই কণ্ঠস্বর শুনে আনভি রীতিমতো আঁতকে ওঠে। বুকের ভেতর সযত্নে জমিয়ে রাখা অভিমানের দাহ যেন ধপ করে জ্বলে ওঠে। এখন কি করবে সে? ইভা ভেবে দরজা তো খুলে দিয়েছে, কিন্তু এখন এই লোকটাকে কি বলবে? এটা লেডিস হোস্টেল, সামান্য একটু এদিকে ওদিকে হলেই বড়সড় ঝামেলা হয়ে যাবে। না চাইতেও এবার ধীরে ধীরে দরজার আড়াল থেকে বেরিয়ে আসে আনভি। চোখের সামনে তাকে দেখে ওয়াহেস এক ঘোরের মাঝে চলে যায়। আনভিকে দেখার পর বুকের ভেতরের পাগল পাড়া অস্থিরতাটা নিমিষেই শান্ত হয়ে আসতে থাকে তার। আনভি কঠিন চোখে ওয়াহেজের দিকে তাকিয়ে বলে, কেন এসেছেন এখানে? আমি তো সব ফিরিয়ে দিয়ে এসেছি। আমার কাছে আর কোনো প্রমাণ নেই। ওয়াহেস আনভির চোখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর গম্ভীর কণ্ঠে বলে, তুমি সব দিয়ে এসেছো ঠিকই, কিন্তু আমার একটা জিনিস নিজের সাথে করে নিয়ে এসেছো, সেটাই নিতে এলাম। কথাটি শুনে আনভি বেশ অবাক হয়। সে ভেবেছিল ওয়াহেস হয়তো তাকেই নিতে এসেছে, কিন্তু না, সে নিচু স্বরে ঝাঁঝিয়ে ওঠে, কি নিয়ে এসেছি আমি? আপনার কিচ্ছু নিয়ে আসিনি আমি। এমনকি আপনার পরানো বিয়ের আংটিটাও খুলে রেখে এসেছি আমি। নাও, তুমি নিয়ে এসেছো। কি নিয়ে এসেছি? আমার সুখ, আমার শান্তি তুমি নিয়ে এসেছো। এইটুকু বলেই ওয়াহেস ঘরের ভেতরে ঢুকতে চায়, কিন্তু আনভি তাকে ঢুকতে দেয় না। হাত বাড়িয়ে তাকে দরজাতেই থামিয়ে দিয়ে বলে, আর নাটক করতে হবে না। আমি তো আপনার সাথে সবকিছু ক্লিয়ার করেই এসেছি। দয়া করে এখানে সিন ক্রিয়েট করবেন না। আপনাকে কেউ এখানে দেখে ফেললে আমার সমস্যা হবে। আমার সেটা আপনি নিশ্চয়ই বোঝেন। প্লিজ রিকোয়েস্ট করছি, আমি চলে যান আপনি। ওয়াহেস হাঁসফাঁস করে ওঠে, অস্থির কণ্ঠে বলে, সামাইরা, তুমি আমার পুরো কথাটা তো শোনো অন্তত। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমাকে একটু এক্সপ্লেন তো করতে দাও প্লিজ। শোনো, আমাকে বলতে দাও। আমি আগেও বলেছি আমার কাছে কোনো প্রমাণ নেই। অযথা এই অভিনয়ের কোনো মানেই হয় না। আমি আর আপনার কোনো কাজেই আসবো না। তুমি আমার ওয়াইফ, তুমি কোনো কাজের বস্তু নাও যে কাজে আসবে না। এসব বলো না সামাইরা, আমার খুব কষ্ট হচ্ছে। প্লিজ আমার সাথে চলো, আমি তোমায় সব বুঝিয়ে বলবো। ওয়াও, কি সুন্দর কথা। আমি আপনার ওয়াইফ? তাই? সত্যি আমি আপনার ওয়াইফ? আপনি তো শুধু আমায় মেনে নেওয়ার নাটক করেছেন। পুরোটাই নাটক। মন থেকে তো কখনোই বউ হিসেবে ট্রিট করেননি আমায়। চলে যান আপনি, চলে যান এখান থেকে। আমার ব্যথাটাকে আর দগ্ধ করবেন না আপনি। কথাগুলো ছুঁড়ে দিয়ে আনভি সশব্দে মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। ওয়াহেজকে আর একটা কথাও বলার সুযোগ দেয় না সে। দরজার ওপাশে দাঁড়িয়ে ওয়াহেজের ভেতরটা শূন্য হয়ে যায়। আনভি তার কোনো কথা শোনার প্রয়োজনই মনে করল না। ওয়াহেজ অনেকটা সময় বন্ধ দরজার বাইরে স্থানুর মতো দাঁড়িয়ে থাকে। বারবার কলিং বেল বাজানোটাও উচিত হবে না। চারপাশের পরিবেশটা মহিলাদের। একজন অজানা পুরুষের এভাবে এখানে দাঁড়িয়ে থাকা খুব একটা শোভন নয়। ওয়াহেস দিকভ্রান্তের মতো দাঁড়িয়ে থাকে। কি করবে সে কিছুই বুঝতে পারে না। ঠিক তখনই তার পেছনে এসে দাঁড়ায় ইভা, আনভির রুমমেট। সে একটু আগেই কাজের জন্য বাহিরে গিয়েছিল। অচেনা এক পুরুষকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে পেছন থেকেই বলে ওঠে, কে আপনি? কণ্ঠস্বর শুনে ওয়াহেস পেছনে ফিরে মেয়েটির দিকে একবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলে, আমি সামাইরার হাজব্যান্ড, ওর সাথে দেখা করতে এসেছি। কথাটি শোনা মাত্রই ইভার হাতের ব্যাগগুলো সশব্দে মেঝেতে খসে পড়ে। ইভা খুব ভালো করেই জানে আনভির বিয়ে কার সাথে হয়েছে।
খোদ প্রেসিডেন্টের সাথে। আনভি তো তাকে খুব জোর গলায় আর অটল বিশ্বাস নিয়ে বলেছিল। দেখিস, সে আমার খোঁজ নেওয়া তো দূরের কথা, একটা ফোন দিয়েও জিজ্ঞেস করবেন আমি কেমন আছি। আর এখন ইভা নিজের চোখে কি দেখছে, স্বয়ং প্রেসিডেন্ট সোজা এই হোস্টেলে চলে এসেছে আনভিকে খুঁজতে। এটা তো ঘোরতর বিস্ময়ের ব্যাপার। বিস্ময়ে ইভার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। তাকে এভাবে হতবাক হয়ে থাকতে দেখে ওয়াহেস কিছুটা ইতস্তত কণ্ঠে বলে ওঠে। আপনি আপনি প্লিজ কোনো সিন ক্রিয়েট করবেন না বা কাউকে কিছু বলবেন না। আমি এখানে আমার ওয়াইফকে মানাতে এসেছি, কিন্তু সে কিছুতেই দরজা খুলছে না। ওয়াহেজের মুখে এমন কথা শুনে ঘোর কাটে ইভার। বিস্ময়ে ধাক্কাটা সামলে নিয়ে তড়িঘড়ি করে মেঝে থেকে পড়ে যাওয়া ব্যাগগুলো তুলে নেয় সে। তারপর সামনে এগিয়ে গিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে রুমের তালা খুলে ঢোক গিলে কিছুটা নার্ভাস গলায় বলে ওঠে। স্যার, আপনি স্যার যান, আপনি ভেতরে যান। ইভার এই অভনীয় সহযোগিতায় ওয়াহেজের ঠোঁটের কোণে এক চিলতে স্বস্তির হাসি ফুটে ওঠে। মৃদু স্বরে ধন্যবাদ জানিয়ে সে দরজার দিকে পা বাড়ায়। ভেতরে প্রবেশ করার ঠিক আগ মুহূর্তেই ইভার দিকে ফিরে বলে, আমাকে শুধু 5টা মিনিট সময় দিন। ইভা দ্রুত মাথা নেড়ে সায় দেয়। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আপাতত অন্য রুমে গিয়ে বসছি। প্লিজ কাউকে বলবেন না যে আমি এখানে এসেছি। না না স্যার, কাউকে কিচ্ছু বলবো না। ইভা আশ্বস্ত করে অন্যদিকে পা বাড়ায়। ইভা চলে যেতেই ওয়াহেস অতি সাবধানে রুমের দরজাটা ভেতর থেকে আটকে দেয়। আনভি এতক্ষণ বিছানায় শুয়েছিল। হঠাৎ দরজার শব্দে তাকাতেই ওয়াহেসকে ভেতরে ঢুকতে দেখে এক লাফে উঠে দাঁড়ায় সে। তার চোখের তারায় অবিশ্বাস আর ক্ষোভের মিশেল। ওয়াহেস ধীর পায়ে আনভির দিকে এগিয়ে যায়। আনভি একটুকু না দমে সোজা ওয়াহেজের চোখে চোখ রেখে তীক্ষ্ণ গলায় প্রশ্ন করে, কি সমস্যা আপনার? কি চাই আপনার? কেন করছেন এমন আমার সাথে? ওয়াহেস এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আনভির দিকে, তারপর গাঢ় স্বরে জবাব দেয়, তোমায় চাই, শুধু তোমায়। কথাটা আনভির রাগের আগুনে যেন ঘি ঢেলে দেয়। সে দাঁতে দাঁত চেপে বলে, আপনি চলে যান বলছি এখান থেকে। আনভির এই রুদ্র মূর্তি দেখে ওয়াহেস বেশ বুঝতে পারে এই মেয়ে এত সহজে মানার পাত্রী নয়। সে আনভির একদম সামনে গিয়ে দাঁড়ায়। তার চোখে চোখ রেখে আকুল স্বরে বলে, আমাকে একটু বোঝানোর সুযোগ দাও প্লিজ। আমি তো তোমায় বলছি, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি তো একজন বুঝতার মানুষ। কথাটা বলে ওয়াহেস পরম মমতায় আনভির দু বাহুতে হাত রাখে, কিন্তু পর মুহূর্তেই আনভি সজোরে ঝাটকা মেরে তার হাত ছড়িয়ে দেয়। রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, বিশ্বাসঘাতক, আপনি একদম ছোবেন না আমায়। কেন এসেছেন এখানে? কেন আবার নতুন করে নাটক করছেন আপনি? আমি জানি সবটা। ওয়াহেস নাসর বান্দা। সে আবারও আনভির বাহু চেপে ধরে কিছুটা মরিয়া হয়ে বলে, কি জানো তুমি? তুমি কিচ্ছু জানো না সামাইরা। তোমার বাবা নিখুঁত প্ল্যান করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছেন। সারাকে তিনি নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। আর পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে আমার মনে হয়েছিল এই সব কিছুর সাথে তুমিও হয়তো জড়িত। সামাইরা, আমার জায়গায় দাঁড়িয়ে একবার ভাবো তো, এটা মনে করাটা কি খুব অস্বাভাবিক ছিল? তুমি বলো, আমার এই শান্তটা কি খুব অমূলক ছিল? আনভির ভেতরটা রীতিমতো তোলপাড় হয়ে যাচ্ছে। ওয়াহেজের কথাগুলোতে যথেষ্ট যুক্তি থাকলেও তার অবাধ্য মন কোনো যুক্তি মানতে নারাজ। মস্তিষ্কের প্রতিটি স্নায়ু শুধু একটা শব্দই জানান দিচ্ছে, বিশ্বাসঘাতকতা। আনভি ওয়াহেজের দিকে ফিরেও তাকায় না। দৃষ্টি অন্যদিকে নিবদ্ধ রেখেই বরফের মতো শক্ত গলায় বলে, আর কিছুই মনে করানোর দরকার নেই। আমার সাথে যে নাটক করলেন ভালোই করেছেন। ধরে নিন আমিও আমার বাবার সাথে এসবের মাঝে জড়িত ছিলাম। আমার মনটা একদম ভালো নেই ওয়াহেজ। আমাকে আর কিছু মনে করাবেন না, দয়া করে চলে যান আপনি এখান থেকে। ওয়াহেজের কণ্ঠে চরম অনুনয় ঝরে পড়ে। না, আমি যাবো না সামেরা। এটা সত্যি যে আমি সত্যটা জানার জন্যই তোমাকে মেনে নিয়েছিলাম, কিন্তু সবকিছু পুরোপুরি নাটক ছিল না। তোমাকে ভালোবেসে তোমার কপালে চুমু খাওয়া, তোমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা, সবই ছিল সত্যি, আমার একদম মন মতো। তারপরও আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি তোমার সাথে বাঁচতে চাই। আনভি সোজা সাপটা জবাব দেয়, কিন্তু আমি চাই না, আমি আপনার সাথে বাঁচতে চাই না। আপনি চলে যান এখান থেকে, আমাকে তালাক দিয়ে দিন। আনভিকে মানানোর আর কোনো উপায় খুঁজে না পেয়ে ওয়াহেস ধীর পায়ে তার সামনে হাঁটু করে বসে পড়ে। দু হাতে আনভির কোমর শক্ত করে জড়িয়ে ধরে তার পেটে মাথা গুঁজে দিয়ে আর্দ্র গলায় বলতে থাকে, তুমি আমার ঘরের রহমত,
তোমাকে ছাড়া আমি বাড়ি ফিরে কি করে? তোমাকে না নিয়ে আমি যাবো না সামাইরা, তোমার পায়ে পড়ছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে। চলো বাড়ি ফিরে যাই, সেখানে গিয়ে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আনভি ওয়াহিজের কোনো কথাই কানে তোলে না, মূর্তির মতো নির্বাক দাঁড়িয়ে থেকে শুধু বলে, প্রয়োজন নেই, এসবের কোনো প্রয়োজন নেই, যান এখান থেকে, চলে যান। ওয়াহেজও হাল ছাড়ার পাত্র নয়, আর আনভিও সহজে গলে যাওয়ার মানুষ নয়। ওয়াহেজ আনভির পেটে মুখ গুজে রেখেই অনর্গল উচ্চারণ করতে থাকে। সরি সামাইরা, আমায় মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে শুধু একবার মাফ করে দাও। ওয়াহেজের এই আকুতিতে আনভি একটুকু গলে না, উল্টো ওয়াহেজকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে, সরুন এখান থেকে। ওয়াহেজ তবু মাটি কামড়ে বসে থাকে। সে যাবে না, আনভিকে ছাড়া সে কিছুতেই ফিরবে না। আনভিও ঠায় দাঁড়িয়ে থাকে, মনে মনে পণ করে দেখি উনি কতক্ষণ এভাবে বসে থাকতে পারেন। প্রায় আধ ঘন্টা কেটে যায়। ওয়াহেজ আনভির পা জড়িয়ে বসে থাকলেও আনভির মাঝে কোনো হেলদোল দেখা যায় না। হঠাৎই ওয়াহেজের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ওই বসা অবস্থাতেই সে ফোনটা রিসিভ করে। ইয়াহিয়াকে অ্যারেস্ট করার যে নির্দেশ সে দিয়েছিল তারই আপডেট এটা। ইয়াহিয়াকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। এখন ওয়াহেজকে সেখানে যেতেই হবে। খবরের আকস্মিকতায় ওয়াহেজের হাতের বাঁধন সামান্য আলগা হতেই আনভি দ্রুত তার থেকে সরে দাঁড়ায় আর তীক্ষ্ণ স্বরে বলে, যান গিয়ে ওই লোকের ফাঁসি কার্যকর করুন। আমার পা ধরে বসে থাকলে তো চলবে না। আপনি একজন প্রেসিডেন্ট, আপনার দায়িত্ব সবার আগে। অবশেষে ওয়াহেজ আনভির জেদের কাছে হার মানে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আজ তাকে আনভির কাছে হেরে যেতে হলো। উঠে দাঁড়িয়ে সোজা আনভির চোখে চোখ রেখে সে দৃঢ় কণ্ঠে বলে, আমি আবার আসবো আর তোমাকে ফিরে নিয়ে যাব। আমি যাব না। আমার বুক ছাড়া তোমার আর কোথাও আশ্রয় হবে না। এটুকু বলেই ওয়াহেজ দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। তার ভেতরটা এখন রীতিমতো তোলপাড় হচ্ছে। আনভি তাকে সত্যি মাফ করলো না। মেয়েটা এত বেশি অভিমানী না হলেও তো পারত। ওয়াহেজ বেশ বুঝতে পারে এখন আনভিকে কোনোভাবেই মানানো সম্ভব নয়। তাছাড়া এখন তাকে ইয়াহিয়াকেও দেখতে হবে। ওই কালফিটকে থেরাপি দিয়ে তার সব কুকর্ম বের করে আনতে হবে। এতদিন সে প্রমাণের অভাবে তাকে ধরতে পারেনি, আর লোকটা যে এতটা জঘন্য হতে পারে সেটাও তার ধারণার বাহিরে ছিল। রাত 10টা, এশার নামাজ শেষে বাড়িতে ফিরে ওয়াহেজ একেবারে নীরব মনমরা হয়ে বসে আছে নিজের ঘরে। পরিবারের সবাইকে সে একটা মিথ্যার আড়ালে সান্ত্বনা দিয়েছে আনভি নাকি তার খালামণির বাসায় থেকে গেছে। সত্যিটা এখনো কারো সামনে উন্মোচন করার সাহস বা শক্তি কোনোটাই তার নেই। বুকের ভেতরটায় এক অচেনা শূন্যতায় হাহাকার করছে। ওয়াহেজ চাইলে এই মুহূর্তে ছুটে যেতে পারে আনভির কাছে, কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয়। সেখানে আরও মেয়েরা আছে। এই অসময়ে তার উপস্থিতি তাদের জন্য চরম অস্বস্তির কারণ হতে পারে। রাতটা কোনো মতে পেরোলেই হলো। আগামীকাল বিকেলেই আনভির বাবার গর্দান ফেলা হবে। রাষ্ট্রের নিয়ম, ওয়াহেজের করা নিয়ম, বড় কঠিন। কেউ খুন করলে, দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলে কিংবা ড্রাগস ও মদের চোরাচালানে জড়িত থাকলে প্রকাশ্যে তার ঘাট থেকে মাথা আলাদা করে দেওয়া হয় সোয়ার্দি উদ্যানে। আগামীকাল ঠিক এই শাস্তিটাই কার্যকর হবে। আর আজ সারা রাত তার উপর চলবে অমানবিক টর্চার। বের করে আনা হবে তার সাঙ্গপাঙ্গদের নাম, জানা হবে এই চক্রের ঠিক উপরে আর কার কার হাত রয়েছে। এই মুহূর্তে ওয়াহেজের বুকের ভেতরটা ফেটে যেতে চাইছে আনভিকে ছাড়া। এক দলা কষ্ট গলার কাছে আটকে আছে। এক বিন্দু খাবারও গলা দিয়ে নামছে না তার। ওয়াহেজ একটা নতুন সিম তুলে নেয়। আনভির পুরনো নাম্বারে নিজের রেগুলার সিম থেকে ফোন দিলে সে কিছুতেই ধরবে না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে নিজের হাতের মুঠোয় থাকা ফোনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। বাহ্যিকভাবে দেখতে এটি নিতান্তই সাধারণ একটি ম্যাট ব্ল্যাক স্মার্টফোন, কিন্তু এর নিরেট আবরণের ভেতর লুকিয়ে আছে এক অবিশ্বাস্য প্রযুক্তি। ফোনটির নাম শেকর। নামটার মতোই অস্তিত্ব এই ডিভাইসটিতে। ভিনদেশি প্রযুক্তির এক সুতো পরিমাণ ছোঁয়াও নেই।
যখন পুরো বিশ্ব গ্লোবাল সাপ্লাই চেনের উপর অন্ধভাবে নির্ভরশীল, ঠিক তখন দেশের একদল তরুণ বিজ্ঞানী সম্পূর্ণ গোপন একটি ল্যাবে এই ফোন তৈরি করেছে। এর প্রফেসরের সিলিকন পরিশোধন করা হয়েছে খোদ এদেশেরই নদীর বালু থেকে। এর ডিসপ্লে প্যানেল এবং এসকাডি কোড তৈরি হয়েছে সম্পূর্ণ নিজস্ব আর দেশীয় উপাদানে। তবে শেকড় এর সবচেয়ে অভিনব দিকটা হলো এর অপারেটিং সিস্টেম প্রজেক্ট 21। এটি সাধারণ কোনো গতানুগতিক কোডিং ভাষায় লেখা নয়। এর এনক্রিপশন লজিক তৈরি হয়েছে আস্ত বাংলা ভাষার ব্যবহারক এবং ধ্বনিত্বের উপর ভিত্তি করে। বাইরের কোনো দেশের বাঘা বাঘা হ্যাকারও যদি এই ফোনের অধিনায়ক প্রবেশের চেষ্টা করে, ফোনটি স্বয়ংক্রিয়ভাবে একটি জটিল ডিজিটালে গোলক ধাঁধায় তৈরি করে ফেলে। হ্যাকারের অ্যালগোরিদম সেই বাংলা লজিক গেটের ভেতরে ঘুরপাক খেতে খেতে এক সময় চিরতরে অকেজো হয়ে যায়। এমনকি এই ফোনের নেটওয়ার্ক ব্যবস্থাও সম্পূর্ণ আলাদা। এটি সাধারণ কোনো মোবাইল টাওয়ারের উপর নির্ভরশীল নয়, বরং কাজ করে সম্পূর্ণ নিজস্ব এনক্রিপ্ট ফ্রিকোয়েন্সিতে। যে ফাইলে দেশের একটি যুগান্তকারী মেগা প্রজেক্টের নকশা রয়েছে, সেটি এখন পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভোল্টে বন্দি। আর সেই ভোল্টটি হলো ওয়াহেজের পকেটে থাকা এই শতভাগ দেশীয় স্মার্টফোনটি। বাইরের বিশ্বের কোনো পরাশক্তি তার এটি সামান্য ডেটাও স্পর্শ করার ক্ষমতা রাখে না। কিন্তু এত সব অত্যাধুনিক প্রযুক্তি আর রাষ্ট্রের সর্বোচ্চ সুরক্ষার কেন্দ্রবিন্দুতে বসেও ওয়াহেজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার ভীষণ কাঁদতে ইচ্ছা করছে, বুক ফাটানো কান্নায় ভেঙে পড়তে ইচ্ছা করছে। এত সুন্দর করে গুছিয়ে তোলা একটা সংসার চোখের পলকে এভাবে এলোমেলো হয়ে গেল। এত মিষ্টি আর পবিত্র একটা সম্পর্ক এমন নির্মমভাবে হোঁচট খেল। আনভি কতটা বিনয়ী, কতটা সরল। স্মৃতিরা এসে ভিড় করে ওয়াহেজের মস্তিষ্কে। ওয়াহেজ বাড়ি না ফেরা পর্যন্ত আনভি এক দানা খাবারও মুখে তুলত না। বিয়ের পর থেকে নিজের হাতে খাওয়াটাই ওয়াহেজ ভুলে গিয়েছে। সেদিন সবাই মিলে একসাথে খেতে বসতো না। সেদিন আনভি নিজের হাতে পরম মমতায় তাকে খাইয়ে দিত। গোসল করে বেরোনোর পর ওয়াহেজের ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে সযত্নে মুছে দিত আনভি। এমনকি জায়নামাজে বসে দুহাত তুলে মোনাজাতেও ওয়াহেজকে জড়িয়ে রাখত সে। এই তো মাত্র 4 দিন আগেও আনভি ওয়াহেজের প্রশস্ত বুকে মাথা রেখে ফিসফিস করে বলেছিল, আন্তা আজমালা ফাসলিন ফিকাদারি, আপনি হলেন আমার তাকদীরের সবচেয়ে সুন্দরতম অধ্যায়। আজ সেই অধ্যায়ের পাতাগুলো এক কালবৈশাখী ঝড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ তারা দুজন সম্পূর্ণ ভিন্ন দু মেরুর বাসিন্দার। আনভি বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে নিথর হয়ে বসে আছে। ওয়াহেজের সেই আচমকা এসে ক্ষমা চাওয়ার দৃশ্যটা বারবার তার মনের পর্দায় ভাসছে। আর পুরো ব্যাপারটাই কেমন বড্ড ঘোলাটে আর অবাস্তব ঠেকছে তার কাছে। বারবারই একটা কথাই মস্তিষ্কে প্রতিধ্বনিত হচ্ছে, সবই হয়তো প্রতারণা, নিখোঁজ কোনো ছলনা। আনভি কিছুতেই কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। এক অদ্ভুত দম বন্ধ করা গ্লানি আর অত্যদ্বন্দ্ব তাকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছে। হঠাৎ ঘরের নৈশব্দ ভেঙে বেজে ওঠে আনভির ফোন। স্ক্রিনে ভেসে ওঠা অচেনা নাম্বারটা দেখে সে বিন্দুমাত্র অবাক হয় না। সে খুব ভালো করেই জানে ও পাশে কে আছে। ওয়াহেজ ছাড়া এই মুহূর্তে তাকে ফোন করার মতো আর কেউ এই পৃথিবীতে নেই। দুবার রিং হওয়ার পরই অত্যন্ত ধীর হাতে ফোনটা রিসিভ করে কানে তুলে নেয় আনভি। ফোন রিসিভ করেও আনভি একদম নিশ্চুপ থাকে, মুখ ফুটে টু শব্দটি করে না। ওপাশের মানুষটাও অদ্ভুতভাবে নীরব। ওয়াহেজ মূলত ফোনটা করেছে শুধু আনভির উপস্থিতিটুকু অনুভব করার জন্য, কারণ সে খুব ভালো করেই জানে তার নিজের গলার আওয়াজ শোনা মাত্রই আনভি বিন্দুমাত্র দ্বিধা না করে কলটা কেটে দেবে। এভাবেই ভারী নীরবতার চাদরে ঢাকা পড়ে যায় দীর্ঘ 10টি মিনিট। কেউ কাউকে কিছু বলে না, অথচ না বলা কথাগুলোর
ভার জমতে থাকে দু প্রান্তের ইথারে। অবশেষে আনভি ধৈর্যের বাঁধ পুরোপুরি ভেঙে যায়। বুকের ভেতর জমে থাকা ক্ষোভ আর বিরক্তি ছিটকে বেরিয়ে আসে তার শীতল কাঠখোট্টা গলায়। ফোন দিয়েছেন কি স্রেফ তামাশা করতে? কি জন্য ফোন দিয়েছেন আমায়? আনভির কথা শুনে ওয়াহেস রীতিমতো থমকে যায়। ওর কণ্ঠে ঝরে পড়ে একরাশ বিস্ময়। তো তুমি কিভাবে বুঝলে যে এটা আমি? বুঝি বলেই তো আজ এই পরিস্থিতি। এই নিস্পৃহ উত্তর শুনে ওয়াহেজের বুকটা মোচড় দিয়ে ওঠে। চরম বিষণ্ণ এক মিনতি স্বরে সে বলে, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? ভুল হয়ে গেছে, মাফ করা যায় না? আনভির ভঙ্গিতে এক নিষ্ঠুর নিরাশক্তি ভর করে আছে। শান্ত অথচ কঠোর গলায় সে জবাব দেয়। সম্ভব নয়। কথাটা শুনে ওয়াহেস ভীষণ রকম ব্যাকুল হয়ে পড়ে। সারা শরীর অবশ হয়ে আসে তার। মনে হয় ভেতরকার হৃদয়টা কেউ ছিঁড়ে টুকরো টুকরো করে দিচ্ছে। আকুল কণ্ঠে ও অনুনয় করে ওঠে। সারা জীবন তোমার পায়ের কাছে পড়ে থাকবো, তা আমাকে মাফ করে দাও। আনভির গলা শুষ্ক করে বলে, এসব কথা বাদ দিন। আমি আপনার ফোন ধরেছি শুধুমাত্র একটা প্রয়োজনে। কি প্রয়োজনে? অনুভূতিহীন এক যান্ত্রিক স্বরে আনভি জিজ্ঞেস করে। বাবার শাস্তির কি হলো? আমি তার সাথে একটাবার দেখা করতে চাই, পারবো? আইনে আছে এমন কিছু? ওয়াহেস নিভু নিভু গলায় জবাব দেয়। পারবে। কাল 9টার দিকে চলে আসো থানায়। তুমি চাইলে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। ওয়াহেজের কথায় আনভি বেশ বিরক্ত হয়। এই হঠাৎ গজিয়ে ওঠা দরদ তার কাছে নেহাতি আদিক্ষেতা ছাড়া আর কিছুই মনে হয় না। স্থির কণ্ঠে ও আওড়ায়, থাক, প্রয়োজন নেই এই মিথ্যে দরদের। আমার ভালোবাসা মিথ্যা ছিল না সামাইরা। তুমি কেন বুঝতে পারছো না? আমি কি করতাম? আমার জায়গায় তুমি থাকলে কি করতে? আপনার জায়গায় আমি থাকলে যাই করি না কেন অন্তত নাটক করতাম না, এমন করে কাউকে ঠকাতাম না। আমি তোমার সাথে সত্যিই থাকতে চাই। তুমি এমন একজন মানুষ যার অভাবে আমার ওই পুরো দুনিয়াটা শূন্য লাগে। আনভি একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে, মিথ্যে বলবেন না প্রেসিডেন্ট সাহেব। আমার মতো সাধারণ একজন কি করে আপনার জন্য এত কিছু করতে পারে, হতে পারে? আমি অতটাও জরুরি কেউ নই। আনভির কথায় ওয়াহেস আকুল গলায় বলে, পুরো পৃথিবী হয়তো তোমাকে সাধারণ মানুষ হিসেবেই দেখে, কিন্তু তুমি আমার কাছে ঠিক প্রথম দুটো শব্দের মতো। কথাগুলো আনভির কাছে নিছক উপহাস মনে হয়। ও তাচ্ছিল্যভাবে বলে,